তো আমাদের আজকে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স যেটা থেকে 10 থেকে 12 মার্কস থেকে, সেটা হলো আমাদের এই যে সিপিইউ শিডিউলিং। তো সিপিইউ শিডিউলিংটা কি আমরা এতক্ষণ ধরে বুঝছিলাম যে আমাদের কিরকম একটা প্রসেস আমাদের এক্সিকিউট হবে, তারপর আমরা কি করব, আমাদের মাল্টি ডিগ্রি মাল্টি প্রোগ্রামিং করব, এই করব সেই করব। তো ওইটারই কনসেপ্টটা আর কি এখানে আজকে। তো আমাদের কি হচ্ছে যে আমাদের কি করতে হবে, যে আমাদের মেইন কাজ হলো ম্যাক্সিমাম। ও আচ্ছা, আমাদের মেইন কাজ হলো ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ সিপিইউ, আর যেটাতে আমরা মাল্টি প্রোগ্রামিং করতে পারি। আর আমাদের থাকে হলো বার্স্ট, এই যে ইনপুট আউটপুট বার্স্ট সাইকেল, যেখানে কি হয় যে প্রসেস এক্সিকিউশন কনসিস্ট অফ আ সাইকেল অফ সিপিইউ এক্সিকিউশন এন্ড আইও ওয়েট। আর সিপিইউ যতক্ষণ পর্যন্ত একটা প্রসেসকে এক্সিকিউট করবে ততক্ষণ বলা হচ্ছে এটাকে সিপিইউ বার্স্ট টাইম। তাহলে এখানে দেখো যে আমাদের সিপিইউটা এক্সিকিউট করতেছে এগুলাকে বলা হচ্ছে হলো সিপিইউ বার্স্ট টাইম। ওকে। তো আমাদের সিপিইউ শিডিউলারে আমরা কি করব, যে আমরা প্রসেস শিডিউলিং এ আমরা দেখব যে আমরা আমরা কত এফিশিয়েন্টলি আমরা মানে আমাদের কাজগুলোকে করতে পারি অ্যাকচুয়ালি। তো প্রথম জিনিসটা হলো যে আমাদের কি ছিল, যে আমাদের একটা রেডি কিউ ছিল, একটা রানিং ছিল। তো আমাদের কি হতো, যে আমাদের প্রসেসটা রেডি কিউতে বসে থাকতো, ওখান থেকে আমরা রানিং এ পাঠিয়ে দিতাম। তাহলে এখানে যদি আমরা দেখি যে শর্ট টার্ম শিডিউলার সিলেক্টস অ্যামং দ্য প্রসেসেস ইন রেডি কিউ এন্ড অ্যালোকেটস দ্য সিপিইউ টু ওয়ান অফ দেম। তো অ্যালোকেট মানে কি, যে আমাদের রানিং স্টেটে পাঠিয়ে দেওয়ার জিনিসটাকে আমরা অ্যালোকেট বলতেছি। আচ্ছা, CPU scheduling decisions may take place with a process switches from running to waiting state, switches from running to ready state, switches from waiting to ready state, and then terminates. তাহলে আমাদের CPU scheduling এর এই চারটা ডিসিশন হয়। সব সবগুলোই মেইনলি আমাদের রেডি কিউ এর মধ্যে আর রানিং এর মধ্যে আর কি। যে আমার রেডি কিউ থেকে রানিং এ যাচ্ছে, তারপর একটা আমার ইনপুট নেওয়া লাগতেছে, তখন আবার ওয়েটিং স্টেটে চলে যাচ্ছে, ওয়েটিং স্টেট থেকে আবার আবার রেডিতে চলে যাচ্ছে, রেডি থেকে আবার রানিং এ চলে যাচ্ছে। তো আমাদের যদি শিডিউলিং হয়, যে শিডিউলিং আন্ডার কি কন্ডিশন 1 এন্ড কন্ডিশন 4 কে বলা হচ্ছে নন প্রিএমপ্টিভ, এন্ড অল আদার শিডিউলিং ইজ প্রিএমপ্টিভ। প্রিএমপ্টিভ মানে কি, যে আমার প্রিএমপ্টিভ ওয়ার্ডটা হলো নন প্রিএমপ্টিভ, বলি নন প্রিএমপ্টিভ মিনস যখন আমার প্রসেস এক্সিকিউশনে থাকবে, ও ওর পুরো সময়টাই সিপিইউ মানে সিপিইউর ভিতরে এক্সিকিউট হতে থাকবে। তাহলে এটার এক্সাম্পলটা কি, যদি আমার প্রসেসে বার্স্ট টাইম মিনস ওর এক্সিকিউশন টাইম আর কি। বার্স্ট টাইম মিনস এক্সিকিউশন টাইম, আবার বলতেছি বার্স্ট টাইম মিনস এক্সিকিউশন টাইম। তো একটা প্রসেসে বার্স্ট টাইম হলো তোমার 4 সেকেন্ড। তো যখন এই প্রসেসটা রেডি কিউ থেকে যখন রানিং স্টেটে চলে যাবে, তখন কি হবে, রেডি কিউ থেকে যখন রানিং স্টেটে চলে যাবে, ও সিপিইউতে সিপিইউতে পুরো 4 সেকেন্ডই এক্সিকিউট হবে। আর প্রিএমটিভ মানে কি, যখন আমাদের এটা জিনিসটা প্রিএমটিভ হয়ে যাবে। প্রিএমটিভ হলে কি হবে, এই যে আমি এখানে যদি দেই যে প্রিএমটিভ হলে কি হবে, প্রিএমটিভ হলে হবে কি, যে আমার প্রসেস ধরো এক্সিকিউট হতে বা বার্স্ট টাইম হলো 4 সেকেন্ড। তো এমন হতে পারে যে প্রসেসকে মানে পুরো 4 সেকেন্ড আমি এক্সিকিউট না করে 2 সেকেন্ড এক্সিকিউট করার পরে ওকে আমি আবার ওয়েটিং স্টেটে পাঠিয়ে দিলাম, ওয়েটিং স্টেট থেকে রেডি স্টেটে পাঠিয়ে দিলাম। এরপরে ও আবার 2 সেকেন্ড এক্সিকিউট হবে। তাহলে এখানে কি হচ্ছে, যে ফুল ফুল এক্সিকিউশন মাইট নট হ্যাপেন মাইট নট হ্যাপেন। তাহলে এখানে কি হচ্ছে, মানে এক্সিকিউট হবে, প্রসেস পুরোটা এক্সিকিউট হবে, ওর যে জিনিস দরকার সেটা অবশ্যই করবে, এটা 100%।
কিন্তু কি হবে যে মানে এক্সিকিউশনটা কিছু পোর্শনে ডিভাইড হয়ে যেতে পারে। তাহলে এক্সিকিউশন মাইট might divide into may divide into several execution periods। তাহলে ও এমনও হতে পারে যে 2 সেকেন্ড এক্সিকিউট করে ওকে আবার বের করে দিয়ে অন্য একটা প্রসেস এক্সিকিউট করতেছে, আবার ওই প্রসেসকে বের করে দিয়ে এই প্রসেস 2 সেকেন্ড পুরোটা এক্সিকিউট করবে। তো ডিসপ্যাচারের কাজ কি? ডিসপ্যাচারের কাজ হলো ডিসপ্যাচার মডিউল গিভ কন্ট্রোল অফ দ্য সিপিইউ টু দ্য প্রসেস সিলেক্টেড বাই দ্য শর্ট টাইম শিডিউলার। যে আবার যদি কোনো একটা প্রসেস কোনো এমন কোনো কাজ লাগে যেটার মধ্যে পুরো সিপিইউর কন্ট্রোলটা দরকার, তখন ডিসপ্যাচার মডিউল ওটা দিয়ে দেয়। তো ওখান থেকে কি হয় যে আমরা যদি কোনো প্রসেস মানে কোনো যদি কনটেক্সট সুইচ করতে চাই, বা আমরা যদি ইউজার মোডে চলে যেতে চাই, বা আমরা যদি কোনো লোকেশনে ট্রেস করতে চাই, যেটাতে আমাদের প্রোগ্রামটা ইয়ে হয়ে যাবে মানে রিস্টার্ট হবে। ওকে, তাহলে শিডিউলিং ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের মেইন কাজটা কি? মেইন কাজটা হলো যে আমাদের সিপিইউটাকে যত মানে কম আইডল রাখা যায় ওটা করব। আমরা কি করব যে নাম্বার অফ প্রসেসেস দ্যাট কমপ্লিট দেয়ার এক্সিকিউশন পার ইউনিট। তাহলে আমরা চেক করব যে আমাদের থ্রুপুটটা ভালো আসে কিনা। আর এই যে টার্ন অ্যারাউন্ড টাইমটা কি? টার্ন অ্যারাউন্ড টাইম হলো আমার কমপ্লিশন টাইম মাইনাস বার্স্ট টাইম। কমপ্লিশন টাইম মাইনাস বার্স্ট টাইম। তাহলে এটার অ্যাকচুয়ালি মিনিংটা কি? যে কমপ্লিশন টাইম মাইনাস বার্স্ট টাইম সেটা হলো যে আমার একটা প্রসেস সিস্টেমের মধ্যে কতক্ষণ থাকে। ও, এটা হলো কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো এখানে জিনিসটা কি? মানে এই যে টার্ন অ্যারাউন্ড টাইম, যে একটা প্রসেস আমার রেডি কিউতে কখন আসছে, ওখান থেকে ওই প্রসেসটা ফুল এক্সিকিউট হওয়ার পর আবার ওই কিউ থেকে বের হয়ে যাচ্ছে, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে হলো টার্ন অ্যারাউন্ড টাইম। তো এটাকে যদি আমি বাংলা ভাষায় বলি, যে একটা প্রসেস সিস্টেমে আসছে, ও সিস্টেমে কতক্ষণ থাকছে, ওই জিনিসটাই আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম বলা হয়। সিস্টেমে আসা মানে হলো যে রেডি কিউতে আসা, তোমার রানিং এ যাওয়া, তারপর আবার ওয়েটিং এ যাওয়া, এই যে পুরা যে একটা টাইম ধরে একটা প্রসেস এই শিডিউলারের মধ্যে থাকে, এটাকেই বলা হচ্ছে হলো টার্ন অ্যারাউন্ড টাইম। আর ওই যে ওয়েটিং টাইম তো দেখেই বুঝতেছো যে অ্যামাউন্ট অফ টাইম আ প্রসেস হ্যাজ বিন ওয়েটিং ইন দ্য রেডি কিউ। আর কি বলে ওই রেসপন্স টাইম হলো অ্যামাউন্ট অফ টাইম ইট টেকস when a request was submitted until the first response is produced not out। তাহলে এটার অ্যাকচুয়াল জিনিসটা কি? যে দ্য টাইম এট হুইচ আ প্রসেস গেট সিপিইউ ফার্স্ট স্টেপ মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে মানে একটা প্রসেস যখন সিপিইউ কে প্রথমবার ইউজ করতে পারবে, মাইনাস ওর অ্যারাইভাল টাইম, যে ও কখন ওই সিস্টেমের মধ্যে বা ওই রেডি কিউর মধ্যে অ্যারাইভ করে। তাহলে এইগুলো হলো আমাদের মেইন ক্রাইটেরিয়া। তো আমাদের ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অনেকটাই এই তিনটার উপরে। আর এটা তো আমাদের বাই ডিফল্ট। তো এটা হলো আমরা এতক্ষণ ইয়ে করলাম যে ম্যাক্সিমাম সিপিইউ ইউটিলাইজেশন, ম্যাক্সিমাম থ্রুপুট, মিনিমাম টার্ন অ্যারাউন্ড টাইম। মিনিমাম টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি? যে একটা প্রসেস যদি সিস্টেমের মধ্যে অনেকক্ষণ বসেই থাকে, তাহলে তো আমার কোনো লাভ হলো না, তাহলে তো আমার এখানে অপটিমাইজেশন হচ্ছে না। তো আবার অপটিমাইজেশন জন্য কি করতে হবে? যে প্রসেস আসবে, চট করে এক্সিকিউট হবে, চট করে বেরিয়ে যাবে, তাইলে না আবার ওই মানে ইয়ে মাল্টি প্রোগ্রামিং জিনিসটা আসবে। আমাদের যত কম ওয়েটিং টাইম এবং মিনিমাম রেসপন্স টাইম। মিনিমাম রেসপন্স টাইম মানে কি? যে ওর যাতে সিপিইউ পাওয়ার জন্য বা সিপিইউর এক্সিকিউশনে যাওয়ার জন্য ওর যাতে বেশি সময় না লাগে, এটা যাতে আমরা এনশিওর করি। তো এই জন্য আমাদের কি হচ্ছে যে সিপিইউ শিডিউলিং এর জন্য আমাদের কয়েকটা অ্যালগোরিদম ফলো করা হয়। তো অ্যালগোরিদমের অ্যাকচুয়াল কাজটা কি আমি এখানে একটু যদি বলি, একটা কয়েকটা প্রসেস থাকবে এরকম। তো এই প্রসেস গুলোকে তুমি কত কম ওয়েটিং টাইমে, কত কম টার্ন অ্যারাউন্ড টাইমে এক্সিকিউট করতে পারো, এবং কোন সিপিইউ
মানে সিপিইউ ইউটিলিটি ওয়েস্ট না করে। ধরো যে এখানে তিনটা প্রসেস, এই তিনটা প্রসেস রেডি কিউতে যাবে। তো এই প্রসেসটা আসছে হলো, ধরো একটা যে কোনো একটা টাইমে, মানে যে কোনো একটা টাইমে তুমি স্টপ ওয়াচ ধরছো, এই প্রসেসটা আসছে হলো 0 সেকেন্ডে, এই প্রসেসটা আসছে 4 নাম্বার সেকেন্ডে, এই প্রসেসটা আসছে 5 নাম্বার সেকেন্ডে। তো কি হবে, এই প্রসেস পুরোটা এক্সিকিউট করতে লাগবে হলো 7 সেকেন্ড, এটাকে এক্সিকিউট করতে লাগবে 2 সেকেন্ড, এটাকে এক্সিকিউট করতে লাগবে 1 সেকেন্ড। এখন আমরা কি করব, যে এমন একটা প্রসেস করব যাতে এই যে প্রত্যেকটা প্রসেস যে আবার আসছে, এসে আবার রেডি কিউতে গেছে, এটাকে আবার রানিং করা হচ্ছে, আমরা এমন ভাবে এটাকে সাজাবো যাতে এই যে আবার ও কতক্ষণ, ওর এক্সিকিউশন টাইম 7 সেকেন্ড, আর এটা দেখো এই যে এই প্রসেসের এক্সিকিউশন টাইম 2 সেকেন্ড, এই প্রসেসের এক্সিকিউশন টাইম 1 সেকেন্ড। তাহলে চিন্তা করো যে আমার প্রসেস ওয়ানকে এক্সিকিউট করার জন্য, এই যে প্রসেস ওয়ান এক্সিকিউট করার জন্য আমার কি করতে হবে, 7 সেকেন্ড ওয়েট করতে হবে। কেন? কেন প্রসেস টু আবার 7 সেকেন্ড ধরে এক্সিকিউট হবে, দেন আবার পরের প্রসেসটা আসতে পারবে। তো আমরা এমন ভাবে একটা শিডিউলিং স্কিম তৈরি করব যাতে আবার এই 2 সেকেন্ডটা অনেকক্ষণ বসে থাকা না লাগে, এই 7 সেকেন্ডটা যাতে ঠিক মতন আমি মানে ইউটিলাইজ করতে পারি, যে ও কতক্ষণ 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 টাইম দিয়ে এক্সিকিউট করবে, আর এই 1 সেকেন্ডকেও যাতে আমরা বেশিক্ষণ বসায় না রাখি। বিকজ চিন্তা করো যে 2 সেকেন্ড 1 সেকেন্ড, এই 2 সেকেন্ড 1 সেকেন্ড যদি আমি আগে আগেই ইয়ে করে ফেলি, মানে এক্সিকিউট করে ফেলি, তাহলে তো আমার সিস্টেমটা তাড়াতাড়ি খালি হয়ে গেল, আমার বেশি টার্ন অ্যারাউন্ড টাইম থাকলো না। টার্ন অ্যারাউন্ড টাইম আমি কি বললাম, যে একটা প্রসেস কতক্ষণ সিস্টেমে বসে থাকবে, একটা প্রসেস কতক্ষণ সিস্টেমে বসে থাকবে, এই জিনিসটা যদি আমি কমাতে পারি, তাইলেই তো আমার মানে প্রসেসটা তাড়াতাড়ি রান হবে। আমরা তখন কি বুঝতে পারবো যে আমার পিসিটা ফাস্ট। সো এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। তো আমরা এই স্কিমের জন্য আমরা কি করব, আমাদের শিডিউলিং অ্যালগোরিদম দুই ধরনের হয়। মানে আমাদের শিডিউলিং অ্যালগোরিদম আমরা কিভাবে ইয়ে করি, তো সিপিইউ শিডিউলিং, এই যে সিপিইউ শিডিউলিং আমাদের দুই ধরনের হয়। একটা হলো প্রিএমটিভ। প্রিএমটিভ মানে কি, যে প্রসেস চাই, মানে প্রসেসকে চাইলে তুমি সিপিইউ থেকে বের করে আবার সিপিইউ তে ঢুকাতে পারবে। মানে প্রসেসের এক্সিকিউশন তুমি চাইলে হল্ট করে দিতে পারো, আবার চাইলে মানে ওইটাকে আবার রিস্টার্ট করতে পারো। আর এটা হলো নন প্রিএমটিভ। নন প্রিএমটিভ মানে কি, নন প্রিএমটিভ হলো যে তুমি একটা প্রসেসকে যখন এক্সিকিউট করবা, ওই প্রসেস পুরাটা সময়, মানে যতক্ষণ ওর লাগবে এক্সিকিউশন কমপ্লিট হতে, ও পুরাটাই সিপিইউ কে ইউজ করবে। ওকে, তো এই প্রিএমটিভ নন প্রিএমটিভ এর মধ্যে আবার কয়েকটা অ্যালগোরিদম আছে, আর এটার মধ্যে আবার কয়েকটা অ্যালগোরিদম আছে। ওকে, তাহলে আমরা যদি ফার্স্ট স্টেপটা আসি, ফার্স্ট স্টেপটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হলো আবার, এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা হলো আবার নন প্রিএমটিভ। তাহলে এটাকে যদি আমি দেখি যে এইটা হলো আমার প্রসেস, আর এখানে আমরা কিভাবে করব কাজটা, আমার কোশ্চেনে কি দেওয়া থাকবে, যে স্যার আপনি তো বললেন অনেক কিছু, তাহলে আমাদের কোশ্চেনে কি দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে এই জিনিসটা, কোশ্চেনে দেওয়া থাকবে এই জিনিসটা। এরপরে তোমাকে কি বলা হবে, যে আহ, এরকম প্রসেস আসছে, এটা ওর বার্স্ট টাইম, তাহলে তুমি কি করবা, তুমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং ইউজ করে তুমি দেখো যে তোমার ওয়েটিং টাইম কখন মানে তোমার এভারেজ ওয়েটিং টাইম কত, তোমার ইয়ে মানে তুমি একটা জ্ঞান চার্ট তৈরি করো। তাহলে এখানে জিনিসটা কি, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের জন্য আমার ধরে নিতে হবে যে মানে এরকম একটা অর্ডার থাকবে, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের জন্য এরকম একটা অর্ডার থাকবে, না হলে প্রশ্নের ধরনটা কি হতে পারে, আমি এখানে দেখাই দিই যে কোয়েশ্চেন টাইপ। তো কোয়েশ্চেন টাইপ এরকম হয় যে এই যে প্রসেস দেওয়া আছে, বার্স্ট টাইম দেওয়া আছে, আর প্রসেস গুলো কোন অর্ডারে আসছে, যে এটা হলো আমার 1 নম্বর অর্ডার, এটা 2, এটা 3, মানে এ হলো ফার্স্ট সেকেন্ড থার্ড। ওকে, তাহলে আমার প্রসেস আছে, আর হলো অ্যারাইভাল অর্ডার দেওয়া আছে, অ্যারাইভাল
অর্ডার দেওয়া। আরেকভাবে প্রশ্নটা আসতে পারে, এটা হলো টাইপ 1 আর এটা হলো কোশ্চেন টাইপ 2। টাইপ 2 তে কি থাকবে, যে প্রসেস থাকবে, ধরো প্রসেস 0, প্রসেস 1, প্রসেস 2। আর এখানে আমার বার্স টাইম হলো 24 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড। আর এখানে থাকবে হলো অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইমে কি হবে, যে প্রসেসটা আবার আগে আসছে, যে প্রসেসটা আবার আগে আসছে সেই প্রসেসটা আমি দিব। অ্যারাইভাল টাইম কিন্তু সেকেন্ডে হচ্ছে এখানে। তাহলে ধরো এটার অ্যারাইভাল টাইম 0 সেকেন্ড, এটার অ্যারাইভাল টাইম 2 সেকেন্ড, এটার অ্যারাইভাল টাইম 5 সেকেন্ড। ওকে, তো কোশ্চেন এই অ্যালগোরিদমের জন্য এরকম দুই টাইপের কোশ্চেন আসতে পারে। একটা হলো অ্যারাইভাল টাইম দিয়ে, আর একটা হলো অ্যারাইভাল অর্ডার দিয়ে। তো তুমি মানে তুমি অ্যানসারটা কিভাবে সলভ করবে, এটা ধরো প্রশ্ন এসে পড়ছে যে এভাবে করে, এটা তোমার প্রশ্ন, তাহলে তুমি কি করবা, তুমি আগে দেখবা যে তোমার এখানে যেহেতু অর্ডার চলে আসছে, তাহলে তোমার বুঝতে হবে যে P1টা আগে, তারপর হলো P2, আর তারপর P3। তাহলে P1, P2, P3। তো তুমি অ্যানসারে কি লিখবা, অ্যানসারে লিখবা, অ্যানসারে আসবে হলো দ্য গ্যান্ট চার্ট অফ দ্য প্রসেস শিডিউল ইজ এটা। এখন এই গ্যান্ট চার্টটা কিভাবে তৈরি করতে হয় এটা আমি বলে দিই। তো তুমি তুমি অলরেডি জানো যে তোমার প্রসেস 1 সবার আগে আছে, ভালো কথা। তাহলে প্রসেস 1 আবার কোথা থেকে শুরু হবে, এটা যেহেতু টাইমের হিসাব, টাইম তোমার 0 সেকেন্ড থেকে শুরু হয়, তাহলে আমরা কি করব, এই এখানে একটা কি করব, এরকম একটা লাইন টানবো। এই যে এটা কিন্তু আমি অ্যান্সার লিখতেছি, লাইন টেনে এই জায়গায় আমি লিখবো 0, এই জায়গায় লিখবো আমি 24। লিখে আমি কি করবো, আবার যেহেতু P1 আমি কি করছি, এটা নন প্রিএমটিভ। নন প্রিএমটিভ মানে কি, যে আমার P1 যখন সিপিইউ তে চলে যাবে, ও পুরো 24 সেকেন্ড প্রসেস 1 কে এক্সিকিউট করবে। তাহলে আমার প্রসেস 1টা, এই দেখো প্রসেস 1 এক্সিকিউট হয়ে গেল। এরপরে কি, এবার অ্যারাইভাল অর্ডারের মধ্যে P2, তাহলে আবার 24 থেকে বার্স টাইম কত, বার্স টাইম 3, তাহলে 24 প্লাস 3 হলো 27। তাহলে এখান থেকে আমি একটু দাগ টেনে এখানে আমি লিখে দেব 27। তাহলে এটা হলো আমার P2। ওকে, এটা হলো আমার P2। আর এরপরে কি, যে 3 সেকেন্ড, এরপরে মানে প্রসেস 3 হলো আমার 3 সেকেন্ড। তাহলে অ্যাড করে দিয়ে এই হলো আমার 30, এটা হলো আমার প্রসেস 3। তাহলে এই জিনিসটাকে আমি তারপর কি করবো, এরকম বক্স দিয়ে দেবো, বক্স দিয়ে আমরা কি করব, এরকম বাউন্ডারি দিয়ে দেবো। তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্টের অ্যাকচুয়াল মানে তাৎপর্য কি, যে এটা একটা টাইম লাইনে দেখাচ্ছে যে তোমার প্রসেসটা কতক্ষণ সেকেন্ড। তাহলে এই জিনিসটা একটু জিনিস চিন্তা করো, তাহলে তোমার এই সিনারিওর জন্য তোমার সিপিইউ কত সেকেন্ড কাজ করছে, মানে সিপিইউর কাজের টাইমিং ছিল 0 থেকে 30 সেকেন্ড। আর কোন প্রসেসটা আবার কতক্ষণ কাজ করছে, মানে এই 0 থেকে 30 সেকেন্ডের মধ্যে কোন প্রসেসটা কতক্ষণ অ্যালোকেটেড ছিল, এটাও আমরা দেখতে পাচ্ছি। যেমন 0 থেকে 24 ছিল P1, 24 থেকে 27 ছিল P2, 27 থেকে 30 ছিল হলো P3। ওকে, আর তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অ্যান্সার লেখার জন্য আরেকটা একটু ছোট কাজ করতে হবে। তো আমাদের অ্যান্সারের সময় আমরা কি করব, গ্যান্ট চার্ট তো আঁকবই, গ্যান্ট চার্টের উপরে এই যে এরকম একটা টেবিল বানাবো। তাহলে এই যে প্রসেস, বার্স টাইম, কমপ্লিশন টাইম, অ্যারাইভাল টাইম এখানে নাই, টার্ন অ্যারাউন্ড টাইমও আমাদের বের করতে হয়, আর হলো ওয়েটিং টাইম। ওকে, তো যেহেতু আমাদের এটা নন প্রিএমটিভ, নন প্রিএমটিভে আমার খালি কমপ্লিশন টাইমই লাগে, আর হলো তোমার ওয়েটিং টাইম লাগে। তো আবার এখানে দেখতেছি প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, এটা বার্স টাইম, এটা কিন্তু অ্যানসার, এটাও কিন্তু অ্যানসার স্ক্রিপ্টে থাকবে। হ্যাঁ, তাহলে এটা হলো 24, 3, 3। তাহলে এটা আবার কমপ্লিট হয়েছে 24 সেকেন্ডে, এটা হয়েছে 27 সেকেন্ডে, আর এটা হয়েছে হলো আবার 30 সেকেন্ডে। আর আবার
P1 কে কোন মানে এটা আমি কোন দিক দিয়ে দেখছি, এই যে রাইট সাইডে এই যে একটা বক্সের, এই যে এই বক্সের রাইট যে বাউন্ডারি, তারপর এই বক্সের রাইট বাউন্ডারি আর এই বক্সের রাইট বাউন্ডারি। তাহলে আমি এখানে এটাতে আমি কি করলাম, কমপ্লিশন টাইমটা দিলাম, ওকে। আর টার্ন অ্যারাউন্ড টাইম এখানে লাগবে না, টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা হলো তোমার মানে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। এখানে যেহেতু অ্যারাইভেল টাইম নাই, তাহলে আমার এখানে এই জিনিসটা লাগবে না। আহ, আর এখানে কি করতে হবে, এখানে আমাদের লিখতে হবে হলো ওয়েটিং টাইম। তো ওয়েটিং টাইমটা আমি লিখি, ওয়েটিং টাইম হলো আমাদের এখানে 0। এই বক্সের প্রত্যেকটা বক্সের লেফট বাউন্ডারি গুলো হলো আমাদের ওয়েটিং টাইম। তাহলে এই বক্সের এই যে P2 এর বক্সের লেফট সাইডটা হলো ওয়েটিং টাইম, তাহলে এটা হলো 24 আর এটা হলো 27। তাহলে এখন আমি কি করব, এখান থেকে আমি অ্যাভারেজ অ্যাভারেজ তোমার প্রশ্নের মধ্যে থাকবে কি, যে ড্র দ্য গ্যান্ট চার্ট ফর দিস শিডিউলিং, মানে ফর দিস প্রসেস শিডিউলিং অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম যতগুলা লাগে। তাহলে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম হলো এই যে 0 প্লাস 24 প্লাস 27 ডিভাইডেড বাই 3। তাহলে আমার অ্যাভারেজ ওয়েটিং টাইম হলো 17 ইউনিট টাইম বা 17 সেকেন্ড। তাহলে এখানে প্রবলেমটা কি, এখানে প্রবলেমটা হলো যে অন এন অ্যাভারেজ প্রথম প্রসেস বাদে বাকি সব প্রসেসকে অ্যাটলিস্ট 17 সেকেন্ড ওয়েট করতে হচ্ছে। তাহলে চিন্তা করো যে তোমার প্রসেস 2 হলো একটা স্ক্রিনশট নেওয়া, প্রসেস 3 হলো একটা তোমার পিসি অফ করা, প্রসেস 4 হলো তোমার যে একটা ফোল্ডারের নাম সেভ করা। তাহলে চিন্তা করো যে একটা ফোল্ডারের নাম সেভ করতে তুমি 17 সেকেন্ড বসে আছো, তুমি একটা স্ক্রিনশট নেওয়ার জন্য 17 সেকেন্ড বসে আছো অ্যাটলিস্ট, মানে অ্যাভারেজ টাইম দিয়ে তুমি এটাই বুঝতেছি যে আমি অন অ্যাভারেজ মানে কি অ্যাটলিস্ট আমি এরকম একটা সময়ে বসে থাকতে হবে একটা প্রসেসকে। তাহলে আমরা এই প্রবলেমটার সলিউশন দেখি, এই প্রবলেমটার সলিউশন হলো যে আমার প্রসেসেস গুলা ছোট, ওগুলো যদি কোনো কারণে আবার আগে আসতো, ধরো এই যে P2 P3 P1, এই প্রসেসেস গুলো যদি কোনো কারণে আগে আসতো, তাহলে আবার কি হতো যে আমি এখানে যদি ওয়েটিং টাইমটা চিন্তা করি, ধরো এই যে ওয়েটিং টাইমটা আমরা কি বলছিলাম যে এই বক্সের লেফট সাইডের বাউন্ডারি। তাহলে ওয়েটিং টাইম 0 3 6, তাহলে এখানে আমার আসলে হলো 9 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 3। তাহলে মাত্র 3 সেকেন্ড বা 3 ইউনিটস অফ টাইম মানে একটা প্রসেসকে ওয়েট করা লাগতেছে। তাহলে এটা অনেকটা ভালো হলো না, এখানে দেখো 17 আর এখানে দেখো 3। তাহলে কি আমার কি মনে হবে যে আমার কম্পিউটারটা রিলেটিভলি ফাস্টার, ওকে। ঠিক আছে, এখন আমি আরেকটা দেখাই দিই যে আমাদের যদি এই জিনিসটাই, ধরো এই প্রশ্নটাই একটু আমাদের অ্যারাইভেল টাইম সহ কিরকম থাকে, যদি আমি একটু করে দেখাই, মানে সব ধরনের গুলোই করে দেখাবো। তাহলে এটা হলো উইথ অ্যারাইভেল টাইম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটার মধ্যে আমাদের ইয়েটা কি, যে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে এটা হবে হলো প্রিএমটিভ, ধরে নিতে হবে এটা তোমাদের প্রিএমটিভ। আর তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে ধরো প্রসেস, এটা হলো তোমাদের কোয়েশ্চেন প্রসেস আর হলো বার্স্ট টাইম। আর এরপরে কি তোমাদের কোয়েশ্চেন মধ্যে দেওয়া থাকবে হলো অ্যারাইভাল অ্যারাইভাল টাইম, এই দাও অ্যারাইভাল টাইম। তাহলে আমার প্রসেসের মধ্যে থাকবে হলো P0, প্রসেস 0, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। তো ওটা ধরো বাস টাইম হলো আবার 2 2 3 4।
অ্যারাইভেল টাইম হলো 0156। তো এখন আমি অ্যান্সারের তোমাকে কোশ্চেনে বলছে draw the Gantt chart, calculate the average waiting time, average waiting time। তাহলে এখানে আবার কিভাবে অ্যান্সার লিখবো? অ্যান্সারটা লিখবো কি, এই যে অ্যান্সার তোমার থাকবে হলো প্রসেস বার্স্ট টাইম বা এখানে থাকবে হলো তোমার অ্যারাইভাল টাইম, এখানে অ্যারাইভাল টাইম, আর এখানে হলো আমাদের থাকবে হলো কমপ্লিশন টাইম। তো আমি কমপ্লিশন টাইম সিটি তে লিখলাম, আর হলো স্ক্রিন অফ হয়ে গেছে। এটা হলো আমাদের কমপ্লিশন টাইম, আর এটা হলো আমাদের কি থাকবে, টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, আর এইটা থাকবে আমাদের ওয়েটিং টাইম। ওকে, এটা তোমাদের প্রশ্নের মানে এটা তোমাদের সবসময় লিখতেই হবে। আচ্ছা, তাহলে আমি উপর থেকে এই জিনিসগুলো একটু কাট করে আনি। একটু দাঁড়াও তো। আচ্ছা, তারপর আমি কি করব, বার্স টাইমটা নিব। আর এরপরে আবার কি ধরবো, যে এখান থেকে অ্যারাইভাল টাইমটাও নিয়ে নিব। এখন আমরা কি করব, যে এখন আমরা গ্যান্ট চার্ট আঁকতে আঁকতে আমরা দেখবো যে আমাদের কমপ্লিশন টাইমটা কিভাবে কিরকম আসে। ওকে, ওকে, তাহলে আবার যেহেতু এটা নন প্রিএমটিভ, আবার কি করতে হবে, আবার হলো প্রথমে দেখতে হবে যে প্রত্যেকটা প্রসেসের অ্যারাইভাল টাইম, মানে কোন প্রসেসটা সবার আগে অ্যারাইভ করেছে। ওকে, তাইলে আমি যদি একটু খেয়াল করি, এই নাও। তাহলে আমার প্রথম এই যে এখন আমি কি দেখবো, যে আমি চেক করবো যে আমার অ্যারাইভাল টাইমটা কি। তাহলে আমি এখানে দেখলাম যে আমার প্রথম যে P0 প্রসেসটা সবার আগে অ্যারাইভ করছে। তাহলে আমি কি করব,
যে কতক্ষণ ধরে ওর বার্স্ট টাইম 0 থেকে 2, তাহলে এই যে P0 এই যে 0 থেকে এই দাও, ধরো এটা 0 থেকে 2, 0 থেকে 2, এটা হলো আবার P0। ওকে, এটা শেষ হয়ে গেলে কি করবা, এরকম করে ডাবল একটা দাগ দিয়ে দিবে। এর মধ্যে দেখো 2 সেকেন্ড আবার কিন্তু বার্স্ট টাইম 2 সেকেন্ড, মানে কি আমি যখন স্টপ ওয়াচ ধরছি তাহলে আবার 2 সেকেন্ড পার হয়ে গেছে। তো 2 সেকেন্ড পার হওয়ার মধ্যে কি দেখাচ্ছে যে 0 সেকেন্ডে এ আসছে, এর পরের সেকেন্ডে কিন্তু P1 আসছে। তাহলে আবার কি করতে হবে, এখন আবার রেডি কিউতে P1 আছে, P1 আবার কয় সেকেন্ড এক্সিকিউট হবে, 2 সেকেন্ড। তাহলে আমি কি করব, এখান থেকে P1 লিখে এখান থেকে আরো 2 সেকেন্ড ওকে দিয়ে দিই, এটা হলো আবার 4। এই দেখো এই 4 সেকেন্ডের পরে দেখো একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী দেখো তো, পরের প্রসেসটা আসছে কখন, পরের প্রসেসটা আসছে কিন্তু 5 নাম্বার সেকেন্ডে। তাহলে আবার কি হবে জানো, সিপিইউ এই একটা সেকেন্ড ও কোনো কাজ করবে না, এই একটা সেকেন্ড ওর কি হবে, ওয়েস্ট যাবে। পরের সেকেন্ডে যখন 5 নাম্বার সেকেন্ড হলো, তখন দেখবা যে আবার P2টা কি, P2 এর অ্যারাইভাল টাইম 5 আর আমি এখানে আছি, তাহলে আবার P2টা এসে পড়েছে। P2 কয় সেকেন্ড এক্সিকিউট হবে, 3 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি কি করব, এই যে দেখো আবার এই 3 সেকেন্ড, তাহলে এইটা হলো আবার P2, এই যে P2। তাহলে এর মধ্যে কি কি হয়ে গেল, P3টাও এসে পড়ছে। কেন, P3 কি 6 নাম্বার সেকেন্ডে আসছে আমার স্টপ ওয়াচে। তাহলে আবার এটা তাহলে এটা আবার কয় সেকেন্ড হবে, এটা হবে হলো আবার 8 থেকে এই 12, 8 থেকে 12, তাহলে এটা হলো আবার P3। এই হলো আবার গ্যান চার্ট। গ্যান চার্টটা আবার আমি জানি সুন্দর হয় নাই, বাট এই হলো আবার গ্যান চার্ট। স্যার মাঝখানে 4 থেকে 5-এর 1 সেকেন্ড একটু ক্লিয়ারলি বুঝতে পারি না। আচ্ছা, আবার P0টা আসছে 0 নাম্বার সেকেন্ডে, মানে আমি যখন কাজ শুরু করছি আবার P0টা আসছে 0 নাম্বার সেকেন্ডে, মানে সবার আগে আসছে। তো আমি P0টাকে কি করলাম, 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, তাহলে এই যে 0 থেকে 2। ওকে, এই 0 থেকে 2 এর মধ্যে কি, এটা তোমার একটা টাইম লাইন। তাহলে আবার 1 সেকেন্ডে দেখলাম কি, এই যে মানে 1 সেকেন্ড পরে দেখলাম যে আবার P1টা রেডি কিউতে আসছে। তো আবার P0টা যখন এক্সিকিউট হলো, তখন আমি কি করলাম, P1টাকে এনে এক্সিকিউট করে দিলাম। ওকে, এখন আবার সময় চলে গেছে কত, 0 থেকে 4 সেকেন্ড, 0 থেকে 4 সেকেন্ড আবার টাইম শেষ। এখন আমি দেখলাম আবার পরের প্রসেসটা আবার কোনো প্রসেস রেডি কিউতে নেই, মানে আমি 0 থেকে 4 সেকেন্ড যখন চলে আসছি, কাটাই ফেলছি, আমি 4 নাম্বার সেকেন্ডের দিকে কি আবার কোনো প্রসেস নাই, তাহলে কি তখন আবার সিপিইউ বসে থাকবে। তাহলে এটা হলো কি, এই সময় আমার সিপিইউর কোনো প্রসেস নাই। কেন, এরপর আমি দেখলাম কি যে 4 থেকে 5-এ আবার কোনো প্রসেস নাই। 5 নাম্বার সেকেন্ডে এসে দেখলাম এই যে 5 নাম্বার সেকেন্ডে, 5 নাম্বার সেকেন্ডে এসে দেখলাম যে আবার P2 তে আবার রেডি কিউতে আসছে। তখন আমি কি করলাম, P2 কে এক্সিকিউটে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এই যে 5 নাম্বার সেকেন্ড থেকে আবার P2 কে এক্সিকিউটে পাঠিয়ে দিছি। আর 5 নাম্বার সেকেন্ডের পরে 6 নাম্বার সেকেন্ডে অলরেডি আবার P3 এসে পড়ছে। তাহলে আমি এরপরে কি করলাম, P3 কে এক্সিকিউট করে দিলাম। তাহলে এইখানে কি হয়েছে দেখো, এই যে আমি যদি এই টাইম লাইনটা একটু চেক করি, যে আমার এই যে 4 সেকেন্ড এক্সিকিউট করে ফেলছি, কিন্তু পরের সেকেন্ডে আবার কোনো প্রসেস রেডি কিউতে ছিল না, এই জন্য আবার এই জিনিসটা কি হয়েছে, আইডেল হয়ে গেছে। ওকে, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এই যে এটা কিন্তু দুষ্টামি, কোনো কোয়েশ্চেনে দুষ্টামি করতে চাইলে কিন্তু এরকম ভাবে দুষ্টামি করা যায়। কি করতে পারে, যে কোন একটা প্রসেস আসতে দেরি হয়ে গেছে, এরকম দুষ্টামি কিন্তু প্রশ্নের মধ্যে থাকতে পারে। সো এটা কিন্তু একটু সাবধান, যখন করবা তখন কিন্তু একটু দেখে দেখে এই জিনিসটা অবশ্যই ইনশোর করবা। এখন আমরা কি করব, এখন আমরা লিখবো হলো, এখানে লিখবো হলো আমাদের কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইমটা কি বলেছি, যে আমার এই যে এরকম যদি একটা বক্স থাকে, এই বক্সে এই যে এই রাইট সাইডেরটা হলো কমপ্লিশন টাইম, আর এই
লেফট সাইডেরটা হলো আবার ওয়েটিং টাইম। ওকে, তাহলে এটা আবার কমপ্লিশন টাইম কি, P0 কমপ্লিশন টাইম হলো আবার, এটা আবার 6 ছিল, এই 6, P0 কমপ্লিশন টাইম হলো আবার 2, আবার এটা আসছে 4, এটা আবার আসছে হলো 8, এটা আসছে আবার 12, আর আবার ওয়েটিং টাইম ও ওয়েট ওয়েটিং টাইম হলো আবার এখানে আসছে যেটা, সেটা হলো বার্স টাইম মানে টার্নারাউন্ড টাইম। আচ্ছা, ওয়েটিং টাইম হলো এর ক্ষেত্রে, অ্যারাইভেলের ক্ষেত্রে এই লেফট সাইডেরটা, এখানে যেহেতু মানে অ্যারাইভেল অর্ডারের ক্ষেত্রে লেফট সাইডেরটা, এখানে যেহেতু অ্যারাইভেল টাইম আছে, তাহলে আমাদের এই একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো আমার এখন লিখতে হবে টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য আমার ফর্মুলা কি হবে, এই যে আমি এখানে একটু লিখে দিই, যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু আমার কমপ্লিশন টাইম, যে কমপ্লিশন টাইম সিটি মাইনাস আমাদের অ্যারাইভেল টাইম। তাহলে আমি এখানে যদি টার্ন অ্যারাউন্ড টাইম হিসাব করি, এই যে, তাহলে এটাকে একটু মার্ক করে দেই। আচ্ছা, তাহলে আবার এখানে আসে হলো 2 - 0, এই যে 2 - 0 ইকুয়াল টু 2, 4 - 1 ইকুয়াল টু 3, 8 - 5 ইকুয়াল টু 3, আর 12 - 6 ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারি, যে টার্ন আউট টাইম মানে কি, ওর বার্স টাইম 2, ও 2 সেকেন্ডই সিস্টেমে ছিল। কিন্তু এখানে দেখো, ওর বার্স টাইম 2 মানে ওর এক্সিকিউশন করার জন্য টাইম দরকার ছিল 2 সেকেন্ড, কিন্তু ওর সিস্টেমে ছিল 3 সেকেন্ড। ওর এক্সিকিউশন এক্সিকিউশন করার জন্য 3 সেকেন্ডই দরকার ছিল, ও 3 সেকেন্ডই সিস্টেমে ছিল। ওর এক্সিকিউশন করার জন্য 4 সেকেন্ড দরকার ছিল, কিন্তু ওর সিস্টেমে ছিল 6 সেকেন্ড। ওকে, আর এখন ওয়েটিং টাইম বের করার জন্য আমাদের আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে, এই যে ওয়েটিং টাইম WT ইকুয়াল টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস আমাদের বার্স টাইম। তাহলে এখানে টার্ন অ্যারাউন্ড টাইম আবার হলো 2, এখানে হলো 2, তাহলে আবার এখানে 0, 3 আর 2, তাহলে এখানে আসে আবার 1, 3 আর 3 এখানে আবার আসে হলো 0, 6 আর 4 আবার আসে হলো 2। তাহলে আবার একটু হিসাব করি যে আমার এই ওয়েটিং টাইমটা ঠিক আছে কিনা। ও অ্যারাইভ করছে, অ্যারাইভ করার সাথে সাথেই চলে গেছে। ও 1 সেকেন্ড ওর বসে থাকা লাগছিল, ঠিক আছে, ওর কোনো টাইম বসে থাকা লাগে নাই, আর ওর 2 সেকেন্ড বসে থাকা লাগছে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের আরেকটা ফর্মুলা। তো এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের বের করতে হবে হলো অ্যাভারেজ। অ্যাভারেজ কি বের করতে হবে, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমও বের করতে পারি, আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমও বের করতে পারি। তাহলে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এটা হলো প্রশ্নে, যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আমাদের কত, এখানে হলো আমাদের 2336 ডিভাইডেড বাই 4, আর অ্যাভারেজ ওয়েটিং টাইম হলো আমাদের 0102 ডিভাইডেড বাই 4। তাহলে এটা আবার আসে হলো 3.5। রাইট, নাইস, নাইস। আর এটা আবার আসে কত, এটা আবার আসে হলো 3/4, 3/4 যত আসে তত। ওকে,
3/4। ঠিক আছে, তো 3/4 মানে হলো 0.75, আর এটা হলো আমার 3.9। তাহলে আমার একটা প্রসেস অন অ্যান অ্যাভারেজ সিস্টেমে থাকে 3.5, আর একটা প্রসেসকে অন অ্যান অ্যাভারেজ ওয়েট করতে হয় হলো, ওয়েট করতে হয় কত, 0.75। ওকে, 0.75 টাইম লিমিট। তাহলে এখন আমরা কি করব, এটা একটু যাতে তোমরা যারা স্ক্রিন রেকর্ড করতেছো তাদের জন্য এটা একটু দেখো। ওকে, স্যার আপনার বেসটা দেখালে একটু ভালো লাগতো। ডেস্ক বেস কি বেস? বুঝি নাই, কি দেখবা? সিওসি বেস। ওটা পরে পরে এইগুলাতে না, আর এটার মধ্যে আবার লোড করা নাই। আচ্ছা, এখন আমরা দেখবো হলো শর্টেজ জব ফার্স্ট। এখন আমরা দেখবো হলো শর্টেজ, মানে এটা হলো একটা অ্যালগোরিদম, আরেকটা হলো শর্টেজ জব ফার্স্ট। ওকে, এখন আরেকটা জিনিস হতে পারে, না আরেকটা জিনিস হবে না, আহ, উম, না আরেকটা জিনিস হবে না এখানে, এটাই হতে পারে। ঠিক আছে, তো আমাদের কি যে অ্যাসোসিয়েট শর্টেজ অফ ফার্স্ট, আমরা কি করব, যেটা বাস টাইমটা কম সেটাকে আমরা আগে এক্সিকিউট করব, যেটা বাস টাইম বেশি সেটাকে আমরা পরে এক্সিকিউট করব। সো অ্যাসোসিয়েট ইট প্রসেসেস দ্য লেন্থ অফ ইটস নেক্সট সিপিইউ বার্স্ট, use this length to schedule the process with shortest time. SJF is optimal, gives minimum average waiting time for given processes. The difficulty is knowing the length of the next CPU request could ask the user. তাহলে এখানে কি হয় যে আমাকে মিনিমাম প্রিএমটিভে প্রিএমটিভে নন প্রিএমটিভে, এটা কিন্তু নন প্রিএমটিভ, এটা কি আমি প্রিএমটিভ বলে ফেলছিলাম? নন প্রিএমটিভ, ঠিক আছে, নন প্রিএমটিভ। এখানে 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 কি কি ভুল করে ফেলছি? ও, এটা তো প্রিএমটিভ লিখছিলেন। এটা নন প্রিএমটিভ। ঠিক আছে, তো আমাদের এক্সাম্পলটা কি, যে প্রশ্ন কি থাকবে, প্রশ্নে কি দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে এই জিনিসটা। তো আমরা কি করব, এখান থেকে আমরা উইথাউট অ্যারাইভেল টাইম, উইথাউট অ্যারাইভেল টাইম আমাদের এই জিনিসটা থাকবে। তো এখানে কি হবে, এখানে হবে যে আমাদের এরকম প্রসেস দেওয়া থাকবে, এরকম বার্স্ট টাইম দেওয়া থাকবে। আমরা কি করব, যে আমরা যেই জবটা সবচেয়ে কম, মানে কম টাইম লাগবে এক্সিকিউট হতে, সেই জবটাকে আগে আমরা এক্সিকিউশনে পাঠিয়ে দেব। তাহলে এই ক্ষেত্রে মানে যেটা অ্যারাইভাল টাইম ছাড়া আমাদের ওয়েটিং টাইম বের করাটা খুবই ইজি। তাহলে আমাদের কি থাকবে, যে অ্যান্সারের মধ্যে এটা তো লিখবাই, তারপরে লিখবো কি জানি, কমপ্লিশন টাইম, কমপ্লিশন টাইম, কমপ্লিশন টাইম, তারপর দিব হলো টার্ন অ্যারাউন্ড টাইম, তারপর কি আমাদের ওয়েটিং টাইম মনে হয়, রাইট? রাইট। তাহলে আমাদের কি করব, যে সবার আগে যে প্রসেসটা ছোট, যেমন পি থ্রি থেকে আমরা এক্সিকিউট করব। এক্সিকিউট করার পর আমরা দেখব যে এরপর আমাদের কোনটা সবচেয়ে শর্টেস্ট, 6। কিছু বলবা? তাহলে এখান থেকে আমাদের 6 সেকেন্ড এটা এক্সিকিউট করব।
তারপরে কি করব, এটা ইয়ে করে দিয়ে এরপর আমাদের P3 টাকে এক্সিকিউট করব, তারপর আমরা কি P2 টাকে এক্সিকিউট করব। তারপর এখান থেকে আমরা কমপ্লিশন টাইমটা কি করব, যে আমাদের বক্সের রাইট সাইডের গুলা P4 এর জন্য আমরা কমপ্লিশন টাইম 3, P1 এর জন্য আবার কমপ্লিশন টাইম 9, P3 এর জন্য আবার কমপ্লিশন টাইম 16, P2 এর জন্য আবার কমপ্লিশন টাইম 24। যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম নাই, তাহলে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম বের করাটা খুবই টাফ। আমরা টার্ন অ্যারাউন্ড টাইম এখানে বের করব না। আমরা কি করব, আমরা ওয়েটিং টাইমটা বের করব। ওয়েটিং টাইমটা আমাদের কি, এই বক্সের রাইট সাইড গুলো, তাহলে আমাদের P4 এর জন্য 0, P1 এর জন্য হলো আবার 3, P2 এর P3 এর জন্য হলো আবার 9, এই যে 9, আর P2 এর জন্য হলো আবার 16। তাহলে আমার এভারেজ ওয়েটিং টাইমটা হলো এভাবে বের করে দিতে হবে, যে 36090, 36090, এটা ডিভাইডেড বাই নাম্বার অফ প্রসেস ইকুয়াল টু আমার 7 আসে। এখন প্রবলেম কোন জায়গায়, ধরো প্রশ্নটা এখন আসবে কি, প্রশ্নটা তো একটু ঘুরাতে হবে। প্রশ্ন আসবে হলো আহ, প্রশ্ন প্রশ্ন আসবে ধরো এখন অ্যারাইভাল টাইম দিয়ে, প্রশ্ন আসবে এখন অ্যারাইভাল টাইম দিয়ে। তাহলে আমরা চলো অ্যারাইভাল টাইম দিয়ে একটু করি। তো অ্যারাইভাল টাইমের জন্য আমাদের কি করা লাগবে, আমাদের এটা এখন লিখবো উইথ অ্যারাইভাল টাইম নন প্রিএমটিভ, আমাদের কি থাকবে, শর্টেস্ট জব ফার্স্ট। ওকে, তো আমাদের দেওয়া থাকবে কি কি, আমাদের কোশ্চেন হলো, এটা হলো প্রসেস, মানে এটা কোশ্চেনে দেওয়া আছে আর কি, তাহলে ভালোভাবেই করি। প্রসেস বার্স্ট টাইম অ্যারাইভাল টাইম। P1, P2, P3, P4, 1 2 1 4, ও অ্যারাইভাল টাইম ওয়ান টু ওয়ান ফোর, আর আমাদের বার্স্ট টাইম হলো 3 4 2 3 4 2 4। তাহলে এখন আমরা অ্যান্সারে চলে যাই, যে আমরা অ্যান্সার কিভাবে লিখবো। আমরা কি করবো, এই টেবিলটাই করে ফেলবো। সাথে আমরা কি অ্যাড করি, ওকে, সাথে আমরা অ্যাড করি হলো কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম। তো এখন কি হয়েছে, এখন আমাদের প্রথম জিনিসটা হয়েছে যে আবার অ্যারাইভাল টাইম জিরো কোনোটাতে নাই, অ্যারাইভাল টাইম জিরো কোনোটাতে নাই। অ্যারাইভাল টাইম আমাদের একদম সবচেয়ে কম, মানে সবচেয়ে কম সময় কে আসছে, প্রসেস 1 আর প্রসেস 3। তাহলে আমাদের কি হয়েছে, যে 0 থেকে 1 সেকেন্ড কোনো কাজ হয়নি, এই 0 থেকে 1 সেকেন্ড কোনো কাজ হয়নি। ওকে, এরপর আবার 1 নাম্বার সেকেন্ডে আমি কি দেখলাম,
1 নাম্বার সেকেন্ডে, এই যে 1 নাম্বার সেকেন্ডে আমি যদি এই যে মার্ক করে দেই 1 নাম্বার সেকেন্ডে আমার P1 আর P3 আসছে। এখন আমাদের এটার শর্তটা কি, আমাদের অ্যালগরিদমটা কি, শর্টেস্ট জব ফার্স্ট। তাহলে আমরা কি দিব, যেটার বার্স্ট টাইমটা কম। তো অ্যারাইভেল টাইম দুটো সেম, 1 সেকেন্ড 1 সেকেন্ড। এখন আমরা এর মধ্যে এখন কোনটা নিব, এর মধ্যে নিব হলো যেটার জব মানে বার্স্ট টাইমটা ছোট। তাহলে এখানে আমি দিব হলো P3। তাহলে এই নিলাম P3, P3 নিব হলো আবার কত 2 সেকেন্ড আমি ইয়ে করতে দেবো। তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু আমাদের 3, এই হলো আমাদের P3, এই হলো আমাদের P3। ওকে, এরপরে আমাদের কি হবে যে আমাদের অলরেডি কি হয়ে গেছে 3 সেকেন্ড চলে গেছে, 3 সেকেন্ড চলে গেছে। তাহলে এখন আবার রেডি কিউতে কি আছে, তাহলে আবার P3 এর কাজ শেষ, এই যে P3 এর কাজ শেষ। এখন আবার আছে কি দেখো, P1 তো আগে থেকে আছে, এখন আবার কি আছে P2 ও সাথে আছে। তাই কি হলো, এই যে এখন দেখো আবার P2 ও সাথে আছে। এখন আমি দেখবো যে কোন জবটা ছোট, আবার ছোট কি P1। তাহলে আমি কি করবো এখন P1টাকে 3 সেকেন্ড, P1টাকে 3 সেকেন্ড আমি এক্সিকিউট করতে দেবো, যে P1টাকে 3 সেকেন্ড আমি এক্সিকিউট করতে। ওকে, তাহলে এই হয়ে গেল আমার, এটাও শেষ। এখন আমি কত নাম্বার সেকেন্ডে আছি, 6 নাম্বার সেকেন্ড। 6 নাম্বার সেকেন্ড আমি কি দেখলাম যে আমার P2 ও রেডি কিউতে আছে, P4 ও রেডি কিউতে আছে। তাহলে আমি এখন কোনটা এক্সিকিউট করব, এক্সিকিউট করব আবার যে কোনো একটা। এখন যে কোনো একটার মধ্যে আমি যেটা চুজ করব, আমি চুজ করব P2, বিকজ P2টা মানে একটা জিনিস কি, শর্টেস্ট জব ফার্স্টে আমি যেটা রেকমেন্ড করি, যদি দুইটা জবের ইয়েস হয়ে যায় মানে সেম হয়ে যায় আর অ্যারাইভেল টাইম ইনক্লুড করা আছে, আরেকবার বলি, অ্যারাইভেল টাইম ইনক্লুড করা আছে, দুইটারই বার্স্ট টাইম সেম, যেটা আগে অ্যারাইভ করছে সেটাকে এক্সিকিউট করে দাও। তাহলে আমি কি করব, P2টাকে এক্সিকিউট করব, এই যে P2টাকে এক্সিকিউট করব কয় সেকেন্ড, P2টাকে এক্সিকিউট করব 4 সেকেন্ড। তাহলে এটা আমার হলো কত, এটা হয়ে যাবে আবার 10। আর এরপর আবার কি থাকলো, লাস্টে থাকলো আবার এই P4, এই হলো P4, এই হলো আবার কত 14, এই হলো আবার শেষ। এখন আমি কি করব, এখন আমি কমপ্লিশন টাইম লিখবো। তাহলে এই বক্সের যখন অ্যারাইভাল টাইম থাকবে, বক্সের রাইট সাইডের গুলা, বক্সের রাইট বাউন্ডারি গুলো হলো আমাদের ইয়ে কমপ্লিশন টাইম। তাহলে P1 এর কমপ্লিশন টাইম হলো আমার 6, P3 এর কমপ্লিশন টাইম হলো আমার 3, P2 এর কমপ্লিশন টাইম হলো আমার 10, আর P4 এর কমপ্লিশন টাইম হলো আমার 14। তারপর আমরা কি জানতাম, টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলাটা কি, আমি যদি আরেকবার একটু লিখে দেই, টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা হলো কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল। Arrival. ইয়েস, ঠিক আছে। তাহলে কমপ্লিশন আবার 6, অ্যারাইভাল হলো আবার 1, তাহলে এটা হলো আবার 5। কমপ্লিশন হলো 10, অ্যারাইভাল হলো 2, এটা হলো আবার 8। কমপ্লিশন 3, অ্যারাইভাল 1 2, কমপ্লিশন 14, অ্যারাইভাল 4, এটা হলো আবার 10। আর এরপর আমরা ওয়েটিং টাইমটা কি জানতাম, ওয়েটিং টাইমটা জানতাম হলো আবার কমপ্লিশন টাইম, কোনটা টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তাহলে আমার এখানে 5 মাইনাস 3 ইকুয়াল টু 2, এখানে হলো 8 মাইনাস 4 ইকুয়াল টু 4, এখানে হলো 2 মাইনাস 2 ইকুয়াল টু 0, আর এখানে হলো 10 মাইনাস 4 ইকুয়াল টু 6। তাহলে আমি আমার তাহলে সবগুলো হয়ে গেল, বের করে ফেললাম। আমি একটু চেক করি যে আমার সবগুলো হয়েছে কিনা। 5 8 2 10, ওয়েটিং টাইম 2406, এটা হলো 6 10 3 14। ওকে, তাহলে এরপর আমাদের কি বের করতে হবে, এরপর আমাদের বের করতে হলো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কি হবে, 5 প্লাস 8 প্লাস 2 প্লাস 10। তাহলে এখানে হলো আমার 10 10 20 25 25 বাই 4, তো এটা আসে আমার 25 বাই 4,
আর বি তে আবার কি যে অ্যাভারেজ ওয়েটিং টাইম ইকুয়াল টু 2 + 4 + 0 + 6 / 4, তাহলে এখানে 10 আর এখানে 12। 12 এখানে বললো আবার 3, আর এখানে 25/4 আমি করে ফেলি কিন্তু করার নাই। 6.25 মনে হয় 6.25। ওকে, তাহলে আমার অন অ্যাভারেজ এখানে কি, যদি আমার অ্যারাইভাল টাইম থাকে, শর্টেজ ড্রপ পার্স থাকে, তাহলে আমার অন অ্যাভারেজ এই সিনারিওতে একটা প্রসেসকে, মানে প্রসেস যে প্রসেসটা প্রথমে আসছে সেটা বাদে, বা প্রথমে এক্সিকিউট হচ্ছে সে বাদে, আমার অন অ্যাভারেজ 3 সেকেন্ড প্রতিটা প্রসেসকেই থাকা লাগতেছে। আর আবার কি হচ্ছে, অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম মানে কি, যে একটা প্রসেস কতক্ষণ ধরে এই চক্করে পড়ে থাকবে, 6.25 সেকেন্ড। ওকে, আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা কি, যে আমার এই সময়টা, এই যে অল্প একটু সময়টা নষ্ট হয়ে গেছে 1 সেকেন্ড। ওকে, যদি আমার 1 সেকেন্ডটা কম নষ্ট হতো তাহলে কি, ওয়েটিং টাইমটাও কমে যেত, আবার টার্ন অ্যারাউন্ড টাইমটাও কমে যেত। ওকে, তো এখন আমরা চলে যাই পরেরটায়। এর পরেরটাও আমাদের কি হবে, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। এই যে এখানে সেই অ্যারাইভাল টাইম দিয়ে করা। ওকে, অ্যারাইভাল টাইমটা এখানে হলো ওই যে 0 সেকেন্ডে করে ফেলছি। আমি তোমাদের কি করে দেখলাম, যে কর্নার কেস দেখাই দেখলাম যে যে 0 সেকেন্ডে অ্যারাইভ না করলে তখন কি হবে। ওকে, সেম জিনিস, জাস্ট মানে এটা তোমরা জাস্ট একবার যদি কলমে হাতে কলমে করো এমনি বুঝতে পারবে যে আসলে এটা ইটস নাথিং। ওকে, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, এটা হলো আমাদের কি হলো, আমাদের শর্টেস্ট জব, এই যে আমাদের এখানে চলে যায় শর্টেস্ট জব ফার্স্ট। আর কি হলো এটা, আর এখানে কি প্রিএমটিভে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, আর আরেকটা আছে হলো রাউন্ড রবিন। ওকে, তাহলে আমরা হলো এখানে আসবো। তো আমাদের প্রিএমটিভে কি বলেছিলাম, যে চাইলেই প্রসেস বের হয়ে যেতে পারে, চাইলে প্রসেস অন দ্য হাফ ওয়ে অফ দেয়ার এক্সিকিউশন ইট ক্যান এক্সিট দ্য রানিং স্টেট অ্যান্ড ইট ক্যান গিভ দ্য প্লেস টু আর নেক্সট, মানে নেক্সট প্রসেস ইন্টার। সো আমি যদি একটু দেখি যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি। আচ্ছা, তো এখানে কি হচ্ছে দেখো, এখানে হলো প্রিএমটিভ এর শর্টেস্ট জব ফার্স্ট, এটা তো আমরা বুঝছি। ও প্রিএমটিভ এর শর্টেস্ট জব ফার্স্ট, আচ্ছা এটা আমরা বুঝিনি, এটা বুঝি নাই আমরা, এটাই এখন আমরা বুঝবো। এখানে দেখো একটা কাহিনী কি হয়েছে দেখছো, এই যে পি ওয়ান, এই যে পি ওয়ান, তাহলে কি হয়েছে, কিছু একটা ঘাপলা হয়েছে, যে পি ওয়ান কে 1 সেকেন্ড এক্সিকিউট করতে দিয়ে ওকে আমরা বের করে দিচ্ছি। বের করে দিয়ে আমরা কি করছি, বাকি যেগুলো প্রসেস আছে ওগুলাকে এক্সিকিউট করতে দিচ্ছি। আরেকটা জিনিস খেয়াল করো, যে পি ওয়ান এর আবার এক্সিকিউশন টাইম দেখছো কত, 8 সেকেন্ড। তো এই ছোট প্রসেস গুলা দেখছো যে পুরা 8 সেকেন্ড পি ওয়ান এর এক্সিকিউশন টাইমের জন্য বসে নেয়। পি ওয়ান 1 সেকেন্ড এক্সিকিউট হয়েছে, মানে একদম প্রথমে যেহেতু পি ওয়ান ছিল, ও কি হয়েছে, ও 0 থেকে যখন 1 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট করছে, এরপরে দেখলো কি যে নতুন প্রসেস যেটা আসছে সেটার বাস টাইম 4, মানে আবার যে কারেন্ট প্রসেসের এক্সিকিউশন টাইমের থেকে কম। তাই ও কি করলো, সিপিইউ কে বের করে দিয়ে কম এক্সিকিউশন টাইমের যেই প্রসেস ছিল ওটাকে এক্সিকিউট করলো। তো এখন ব্যাপারটা কি, ব্যাপারটা তাহলে আমরা একটু দেখি যে কি হচ্ছে। আহ এই যে এখানে ওই সেম জিনিস, তো এই জিনিসটা আমরা একটু ট্রাই করি। তো আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে এই জিনিসটা দেওয়া থাকবে,
এই যে এটা, এটা এবং এটা। এরপর আমরা কি গেট করব, এই জিনিসটা আমরা অ্যানসারে লিখবো, সাথে দিব হলো কমপ্লিশন টাইম, সাথে দিব হলো আমরা কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম। এখন 0 নাম্বার সেকেন্ডে, এখন আমরা কি করব, 0 নাম্বার সেকেন্ডে আমরা দেখলাম, 0 নাম্বার সেকেন্ডে আমরা দেখলাম অ্যারাইভাল টাইমে 0 নাম্বার সেকেন্ডে যে আমার প্রসেস 1 রেডি কিউতে বসে আছে, তাহলে আমি ওটাকে এক্সিকিউট করতে দিলাম। আচ্ছা, এক্সিকিউট করলাম হলো 0 থেকে 1 পর্যন্ত। যখন 1 নাম্বার সেকেন্ড আসলো, এটা কি হয়ে গেল, এটা অলরেডি 1 সেকেন্ড, মানে এটা হলো অলরেডি 1 সেকেন্ড ইয়ে হয়ে গেছে, পার হয়ে গেছে, তাহলে এটাকে আমি কেটে 7 দিলাম। যখন আবার অ্যারাইভাল টাইম 1 আসলো, তখন আমি কি দেখলাম যে এমন একটা প্রসেস আসছে যে কারেন্ট রানিং প্রসেস থেকে তার এক্সিকিউশন টাইম কম। আমি আবার বলি যে 0 সেকেন্ডে প্রসেস 1 বসে আছে, ও 1 সেকেন্ড এক্সিকিউট করার পর রেডি কিউতে এমন একটা প্রসেস আসছে যার এক্সিকিউশন টাইম কারেন্ট প্রসেস এক্সিকিউশন টাইমের থেকে কম। তারপর কি করবে সিপিইউ, সিপিইউ কি করবে, P1 কে বের করে দিবে, P1 কে 1 সেকেন্ড এক্সিকিউট করার পর P1 কে বের করে দিবে। এরপরে কি করবে, P2 কে P2 কে এক্সিকিউট করবে। ধরুন P2 কে এক্সিকিউট করলো সেকেন্ড পর্যন্ত, মানে 2 নাম্বার সেকেন্ড পর্যন্ত। 2 নাম্বার সেকেন্ডে এক্সিকিউট করার সময় দেখলো কি যে আরেকটা প্রসেস আসছে, সেই প্রসেস এর এক্সিকিউশন টাইম 9। তো এখন আমরা চেক করবো যে কোন এক্সিকিউশন টাইমটা এখন কম। এখন এর হয়ে গেছে 3, এর হয়ে গেছে 7, আর এর হয়ে গেছে 9। তাহলে আমরা কি করবো, যেটার এক্সিকিউশন টাইম কম ওটাকে কন্টিনিউয়াসলি এক্সিকিউট করতে থাকবো। তাহলে কি হলো, সেকেন্ড এক্সিকিউট করার পরেও দেখলো যে P2 এর এক্সিকিউশন টাইম কম, তাহলে এখানে কি হলো, P2 এই পুরো সময়টা এক্সিকিউট করলো। তাহলে 0 থেকে ওই যে 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত P2 টা পুরোটা এক্সিকিউট করলো। আচ্ছা, এখন P2 কাজ শেষ, এই যে আমার P2 কাজ শেষ, তাহলে P2 কে বার করলাম। এখন যেহেতু আমরা 5th সেকেন্ডে আছি, অ্যারাইভাল টাইম দেখি কি 0 1 2 3, তাহলে আমার সবগুলো প্রসেস অলরেডি আমার রেডি কিউতে আছে। এটার মধ্যে এখন আমরা দেখবো কি, এটার মধ্যে দেখবো হলো আমাদের যেই প্রসেসটা এক্সিকিউট করতে সবচেয়ে কম সময় লাগে। এখন দেখলাম P4, তাহলে আমি কি করলাম, P4 কে 5 সেকেন্ড এক্সিকিউট করতে দিলাম, শেষ। তারপর কি আসলো, আবার আসলো হলো P1 কে আমি আবার 7 সেকেন্ড কি করলাম, এক্সিকিউট করতে দিলাম, P1 শেষ। এরপর আবার লাস্টে কি থাকলো, P3, তাহলে এই হলো আবার লাস্টে P3 টা এসে বলল। ওকে, এই হলো আমাদের গ্যান্ট চার্ট, এই হলো আমাদের কাহিনী। কাহিনীটা কি যে P1 এক্সিকিউট করার সময় এমন একটা প্রসেস আসছে যার এক্সিকিউশন মানে নিজের এক্সিকিউশন টাইমের থেকে কম, ওইটা কি করি আমরা, সুইচ করে ফেলি। এই যে সুইচিং যে জিনিসটা, এটাকে বলা হয় হলো প্রিএমপ্টিভ। ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা এখন কমপ্লিশন টাইমটা বের করবো। তো কমপ্লিশন টাইমটা আমরা কি বলেছিলাম যে আমাদের বক্সে রাইট সাইডে, তো P1 এর জন্য এখানে কি, P1 এর বক্স দুইটা, যেটা একদম লাস্টের বক্স, সেই বক্সটার রাইট সাইডটা দেখবো 17, P2 এর রাইট সাইডের বক্স 5, এই যে 5, P3 এর রাইট সাইডের বক্স হলো 26, P4 এর রাইট সাইডের বক্স হলো 10। টার্ন অ্যারাউন্ড টাইম আমরা জানি যে অ্যারাইভাল টাইম কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাহলে এটা আমার হলো 17, এখানে হলো 5 minus 1 4, 26 minus 2 24, 10 minus 3, 10 minus 3 over 7, দেখি 17 14 24 7, আর এখানে কত, এখানে হলো আমার কমপ্লিশন টাইম মাইনাস বার্স্ট টাইম। বার্স্ট টাইমটা কিন্তু অরিজিনাল বার্স্ট টাইমটা হবে কিন্তু, তাহলে 17 minus 8 হলো 9, বাকিগুলো দেখি 9 0 15 2, তাহলে 9 0 15 2,
তাহলে এখান থেকে আবার কি বের করতে হবে? অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করতে হবে, আর অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমও বের করতে হবে। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হলো আবার 17 প্লাস 4 প্লাস 24 প্লাস 7 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে সেটা। ওকে, তো এটা আমরা আজকে এই পর্যন্তই পড়ি। আর নেক্সট ডেতে এই দেখো, নেক্সট ডে বা নেক্সট ক্লাস যেদিন আমাদের হবে, আমরা কি করব? এই প্রায়োরিটি শিডিউলিং পড়ব আর রাউন্ড রবিন পড়বো। ওকে, এই দুটা পড়ে আমরা আমাদের মিডের সিলেবাসটা শেষ করব। তো আশা করি বুঝে মানে বুঝতে পেরেছি। তো তোমরা এই রেকর্ডিং মানে রেকর্ডিংটা একটু দেখো, আমিও রেকর্ডিং করেছি আমার সাইড থেকে।